এবার নতুন বাস পেল এনবিএসটিসি। পরিবেশ আদালতের নির্দেশে বসে যায় বহু বাস, আর বাসের অভাবে ভেঙে পড়ে যাত্রী পরিষেবা। এবার 14টি সিএনজি বাস পেল এনবিএসটিসি। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, স্বাভাবিকভাবেই যাত্রীদের সুবিধে হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। হ্যাঁ দেখো, একেবারেই গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে গত কয়েক বছরে কিন্তু প্রায় 150 বাস বসে গিয়েছে পরিবহন সংস্থা এনবিএসটিসির। ফলে যাত্রীদের একটা দুর্ভোগ হচ্ছিল। সেই বিবেচনা করেই দীর্ঘদিন ধরেই এনবিএসটিসি রাজ্যের পরিবহন দপ্তরের কাছে এবং সরকারের কাছে বাস চেয়েছিল। নতুন করে 14টি সিএনজি বাস এবং 9টি ডিজেল চালিত বাস অনুমোদন দিয়েছে। সেই বাসগুলো ইতিমধ্যেই চলে এসছে। আগামী 31শে জুলাই থেকে ধাপে ধাপে সেই বাসগুলো উত্তরবঙ্গের রাস্তায় নামবে। ফলে বলা যায় যে মানুষের একটা দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ অনেকটাই কমবে এবং নিত্যযাত্রীরাও এতে খুশি। সোনিয়া, বেশ। বান্টি বাবলির কথা সিনেমায় দেখেছিলেন। কোচবিহার থেকে গ্রেপ্তার বান্টি বাবলি। পুলিশের জালে প্রতারক বান্টি বাবলি। গ্রেপ্তার রানাঘাটের প্রতারক বল্লভ দম্পতি। আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এই বান্টি বাবলি এই চরিত্র সিনেমায় দেখেছে দর্শকরা, কিন্তু এই বান্টি বাবলি ঠিক কি করেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একেবারেই এই বান্টি বাবলি এরা হচ্ছে নদিয়া রানাঘাটের বাসিন্দা। তারা এই দম্পতি বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে বিএসএফ ক্যাম্পগুলো ছিল তার সামনে বিভিন্ন কাস্টমার সার্ভিস পয়েন্ট থাকতো। এই কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে বিএসএফ যারা জওয়ান থাকতো তারা পরিবারের কাছে টাকা পাঠাতো বা সেখান থেকে টাকা সংগ্রহ করত। এই বান্টি ও বাবলি বিএসএফ এর আধিকারিক পরিচয় দিয়ে এই কাস্টমার সার্ভিস পয়েন্টগুলোতে ফোন করতো এবং তারা জানাতো যে তারা সেই যে বর্ডার আউটপোস্ট আছে সেখানকার আধিকারিক, তাদেরকে কিছু টাকা দিলে পরবর্তীতে কমিশন সহ সেই টাকাটা তারা ফেরত পাবেন এবং তারা যাতে সেই বিওপি অর্থাৎ বর্ডার আউটপোস্ট থেকে টাকা নিয়ে যান। এই টোপ দিয়ে তারা বিভিন্ন কাস্টমার সার্ভিস পয়েন্টের থেকে টাকা নিতেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্মীরা যখন সেই বিএসএফ ক্যাম্পে যেত দেখা যেত সেই নামের কোনো আধিকারিকই নেই। এইভাবে কিন্তু তারা গত কয়েক বছর ধরে প্রতারণা চালাচ্ছিল। কোচবিহারের একাধিক জায়গায় প্রতারণা চালিয়েছে। সেই অভিযোগ পেয়ে কোচবিহার জেলা পুলিশ তদন্তে নেমে বিহারের দ্বারভাঙ্গা থেকে গতকাল তার এই দম্পতিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডসের পোর্টালে গিয়ে দেখা যায় এরা শুধু পশ্চিমবাংলা না, বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা সহ বিভিন্ন জায়গায় এই প্রতারণা করেছে এবং চলতি বছরেই অন্ততপক্ষে 50 লক্ষ টাকার প্রতারণা করেছে। এবং এই দম্পতি বল্লভ দম্পতি এদেরকে আজ আদালতে তোলা হয় এবং পুলিশ তাদের পুলিশ রিমান্ডে নিয়েছে। বেশ। প্রতারণা কিরকম, যে কেউ একজন ফোনে নিজেকে বিএসএফ এর অফিসার বা কমান্ডিং অফিসার পরিচয় দিয়ে ওই ক্যাম্পের কাছাকাছি কোনো সিএসপি যে কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে তাকে বলে যে একটি নম্বরে টাকা পাঠাতে হবে। তো এইরকমভাবে সে টাকা পাঠিয়ে দেয়, বলে পরে কমিশন দিয়ে দেবো বা টাকা ফেরত দিয়ে দেবো। তো এই ঘটনার আমরা তদন্ত চালাচ্ছিলাম। তদন্ত করতে গিয়ে আমরা শুভজিৎ বল্লভ বলে একজনকে গ্রেপ্তার করেছি। আর এই বছরের যে প্রতারণার পরিমাণ সে 48,15,000 টাকার মতো আমরা প্রাইমারিলি জানতে পেরেছি এবং তার সাথে তার স্ত্রী রিয়া বল্লভও ছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ ছিল চুরি করা যাবে না নদী থেকে পাথর, কিন্তু আবারও নদী থেকে পাথর চুরি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করেই চুরি নকশালবাড়িতে। আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, চুরি রুখতে ইতিমধ্যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তার কারণ গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করা হচ্ছে। কারা করছে চিহ্নিত করা গেছে? দেখো, বিভিন্ন বালি মাফিয়ারা তারা কিন্তু এই পুলিশি ঘেরাটোপের মধ্যেও চুরি করছে নদী থেকে বালি এবং পাথর, এবং তারই খবর নকশালবাড়ি পুলিশের কাছে যায় এবং তারপরেই পুলিশ যখন হানা দেয় বেশ কিছু ট্রাক্টর কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি পাথর বোঝাই ট্রাক্টরকে আটক করেছে।
ঘটনাটি নকশালবাড়ির ওই চ্যাঙ্গা নদীতে। বারবার এই চ্যাঙ্গা নদী নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে, কারণ গত শনিবারই দেখেছিলাম সেই চ্যাঙ্গা নদী থেকে বালি পাথর তোলার প্রতিবাদ করতে গিয়ে কার্যত আক্রান্ত হতে হতে দুইজনের গোটা ঘটনা লিখিত অভিযোগ অবধি দায়ের হয়েছিল। কিন্তু তারপরে পুলিশ যখন সেই জায়গায় অভিযান চালাচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রকাশ্য কিন্তু বালি এবং পাথর চুরি হচ্ছে, এবং সেই ধরনের একটি বালি বোঝাই পাথর বোঝাই ট্র্যাক্টরকে আজ বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি থানার পুলিশ। তবে ঘটনাস্থল থেকে পলাতক হয়েছে চালক। তবে এই যে ট্র্যাক্টর, তার যে চালক এবং মালিকের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। এবং নদী থেকে বালি পাথর চুরি রুখতে মূলত বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান, পাশাপাশি হানাও দেবে নকশালবাড়ি থানার পুলিশ। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে 3 মাস নদীঘাট বন্ধ থাকবে, কিন্তু থোড়াই কি কেয়ার, শুধুই নির্দেশিকা জারি, কিন্তু দেখা যায় যে বালি মাফিয়া তারপরেও অবাধে নদী থেকে বালি পাথর তুলছে, আর তার রুখতে কার্যত ভূমিকা নিচ্ছে প্রশাসন, এবং তারপরেই পুলিশি অভিযানে কিন্তু এই একটি ট্রাক বাজেয়াপ্ত হচ্ছে। আগামী দিনেও কিন্তু এই ধরনের অভিযান চলবে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারি। আশ্রমের গাছ, সেই আশ্রমের গাছও কেটে পাচার হয়ে যাওয়ার অভিযোগ। গলসির চান্না আশ্রমে এই ঘটনা। বন দপ্তরের অনুমতি কি আদৌ রয়েছে? কারা কাটছে এই গাছ? শরদিন্দুর কাছ থেকে জানবো। শরদিন্দু, আশ্রমের গাছ কেটে পাচার করে দিচ্ছে কারা? দেখো, গলসির চান্না আশ্রম, এবং এই চান্না আশ্রম একসময় স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবীদের গোপন ডেরা হিসেবে পরিচিত ছিল, এবং সেই থেকেই তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং প্রচুর গাছ রয়েছে সেখানে। অভিযোগ যেটা, যে গত 7 দিনে সেখান থেকে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে নির্বিচারে, এবং বন দপ্তরের কোনো রকম অনুমতি ছাড়াই সেই গাছ কাটা হয়েছে। এবং অভিযোগ উঠছে এই আশ্রম উন্নয়ন কমিটির বিরুদ্ধে। উন্নয়ন কমিটির যে সভাপতি অমল বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। এবং তিনি যেটা বলছেন যে তিনি পঞ্চায়েতের অনুমতি নিয়ে এবং আশ্রম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যে ভেঙে পড়া যে সব গাছ, সেই সব গাছ কেটেছেন, এবং তা আশ্রমের উন্নতিকল্পেই ব্যয় করা হবে। যদিও বন দপ্তর আঞ্চলিক বনাধিকারিক তিনি বলেছেন যে বিষয়টি অভিযোগ পাওয়ার পরই তারা খতিয়ে দেখেছেন, এবং খতিয়ে দেখে গাছ কাটা হয়েছে তার প্রমাণ পেয়েছেন, এবং আইনানুগ যা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাছ পড়ে ভেঙেছে চুল্লির চিমনি। বেশ কয়েকদিন বন্ধ শহরের একমাত্র চুল্লি। আলিপুরদুয়ার হাসপাতাল মর্গে লাশের পাহাড়, আর বেওয়ারিশ লাশ দাহ না হওয়ায় সমস্যা। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই সমস্যাটা একটা বড় সমস্যা, তার কারণ দুর্গন্ধে অতিষ্ঠ হাসপাতালের আশেপাশের বাসিন্দারা। সুরাহা কোথায়? দেখো সোনিয়া, একদমই সুরাহা কোথায়, এটা কিন্তু একটা মানে কঠিন প্রশ্নে পরিণত হয়েছে আলিপুরদুয়ারে। তার কারণ হচ্ছে আলিপুরদুয়ার পুরসভার যে চেয়ারম্যান, তিনি জানিয়েছেন যে চুল্লি কবে ঠিক হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে পাশাপাশি যে লাকড়ি অর্থাৎ কাঠ যে জ্বালিয়ে যে মৃতদেহ পোড়ানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু চালু আছে। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে সেখানে মৃতদেহ দাহ করতে পারে। আবার পাল্টা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে একেবারে পচা গলা লাশ, 18টি লাশ জমা হয়েছে আলিপুরদুয়ার সদর হাসপাতালের মর্গে। তার মধ্যে অন্তত 10টি লাশ একেবারে পচে গলে গেছে। ফলে সেই লাশ ওইভাবে কাঠ দিয়ে পোড়ানো সম্ভব নয়। একমাত্র বিদ্যুৎ বা ইলেকট্রিকের যে চুল্লির শ্মশান, সেই শ্মশানেই এগুলো দাহ করা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চাইছে যে পুরসভা যত তাড়াতাড়ি সম্ভব এই ইলেকট্রিক চুল্লি মেরামত করুক, এবং মেরামত করলে তারপর এই সমস্যার সমাধান করবে হাসপাতাল কর্তৃপক্ষ। রাস্তার ধারে অস্ত্র হাতে পুলিশ, অস্ত্র হাতে দাসপুর থানার পুলিশ, আর অস্ত্র দেখে পথচারীরা ঘাবড়ে যান। রাস্তার আগাছা গজিয়ে বিপত্তি, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। আর ইতিমধ্যেই আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে আমরা যে ছবি দেখাচ্ছি দাসপুর পুলিশের তরফে আগাছা পরিষ্কার। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, একদমই দেখো সোনিয়া, সেই ছবি, যে ছবি দেখে মানুষ কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তারা দেখছেন যে মহকুমার সর্বোচ্চ পুলিশের যে আধিকারিকরা, তারা কিন্তু অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন রাজ্য সড়কের ধারে। আর তারপরেই কিন্তু অন্য ছবি দেখতে পেলেন এবং ধাতস্থ হলেন তারা, কি না পুলিশ আধিকারিকরা, অর্থাৎ ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক, সিআই ও দাসপুর ওসি সহ পুলিশের বিভিন্ন কর্মীরা, তারা কিন্তু রাস্তার ধারের আগাছা পরিষ্কার করছেন ওই অস্ত্র দিয়ে।
পুলিশের দাবি যে আগাছার ফলে দৃশ্যমানতা কম হচ্ছে, যার ফলে দুর্ঘটনা ঘটছে। আর এর ফলেই কিন্তু পুলিশ ঘাটালের যে দাসপুরের যে সুলতাননগর এলাকা, সুলতাননগর থেকে গোপীগঞ্জ যাওয়ার রাস্তা, সেই রাস্তার ধারে কিন্তু আগাছা, অর্থাৎ রাস্তার ডাল কাটছেন, আগাছা পরিষ্কার করছেন। এইভাবেই কিন্তু পুলিশের একটা ভিন্ন ছবি দেখা গেল, যে ছবিতে পুলিশ কিন্তু অস্ত্র হাতে। খুবই ভালো উদ্যোগ এটা, স্যারেরা এইভাবে দায়িত্ব নিয়ে যে করছেন এটা দেখে নিজেকেও খুব গর্বিত মনে হচ্ছে। এবং রাস্তাঘাটে এত বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, নিজেদের হাঁটাচলা বা টার্নিং পয়েন্টে গাড়ি নিয়ে যখন যাচ্ছি খুবই অসুবিধার মুখে পড়ছি। বিশেষ করে এই বর্ষার সময়ে রাস্তায় যে দুর্ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে দৃশ্যমানতা। তো সেই দৃশ্যমানতা এই আপনারা দেখতে পাচ্ছেন, যেমন বিভিন্ন রকম যে গাছের জঙ্গল হয়ে আছে, এগুলোতে একদম মানে দৃশ্যমানতা কমে গেছে। বিশেষ করে যে জায়গাতে মোড় আছে, কার্ভ আছে, হ্যাঁ বাঁক আছে, সেখানটায় দেখা যায় না। লোকাল যে ক্লাব এবং লোকাল মানুষ তাদেরকেও আমরা বলেছি, তাদেরকেও চাইছি যে তারাও আসুক, সমস্ত জায়গাগুলো এরকমভাবে পরিষ্কার করা হোক যাতে। রাস্তা মেরামতি আর তাতেই পুলিশ সাহায্য করছে। নাদনঘাটে মেরামতি ট্রাফিক ওসির, দেখুন দেখাচ্ছি সেই ছবি। ওসিকে সাহায্য সিভিক ভলেন্টিয়ারের। নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ট্রাফিক ওসি এবং ওসিকে সাহায্য করছেন সিভিক ভলেন্টিয়ার। কালনা কাটুয়ায় যোগাযোগকারী রাস্তা খারাপ, তাহলে প্রশাসন কি বলছে? পুলিশকে কেন ঠিক করতে হচ্ছে? দেখো, এই যে ঘটনা, বিগত বেশ কিছুদিন ধরে দুর্ঘটনা প্রবণ যে রাস্তা, এবং সেখানে সামাল দিতে হয় সেই ট্রাফিক সার্জেন্টকে এবং সেই সিভিক ভলেন্টিয়ারদের। তারা আর প্রশাসনের অপেক্ষা না করে কখন করবে, আজ সকাল থেকে হঠাৎই তারা রীতিমতন ইট এবং বালি নিয়ে এবং তারা বেরো দিয়ে টেনে সেই রাস্তাকে মেরামতি শুরু করেছে। এই দৃশ্য দেখে হতবাক এলাকাবাসী। তারাও সঙ্গে পুলিশ প্রশাসনের যে লোকেরা আছে তাদের সাথে নেমে পড়েছে। এই কারণ দিনকে দিন যেভাবে রাস্তায় দুর্ঘটনা বাড়ছে এবং বর্ষার জলে গর্তের মধ্যে পড়ে ইতিমধ্যে দুজনা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছে। এই ঘটনায় সাধুবাদ জানায় এলাকাবাসীরা। কারণ হচ্ছে প্রশাসন কবে কি করবে না করবে তার ভেবে তারা নিজেরাই যে পুলিশ উদ্যোগ নিয়েছে, এতেই সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। বেশ, প্রশাসনের উদ্যোগে পেভার ব্লক রাস্তা তৈরি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। কোচবিহারের মাথাভাঙায় আধুনিক রাস্তা। কত টাকা বরাদ্দ করা হয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, রাস্তা তৈরি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে। দেখো, মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন বুড়ারধাম এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় 2 কোটি 44 লক্ষ টাকা ব্যয়ে 2 কিলোমিটার 200 মিটার রাস্তার কাজের শুভ সূচনা হলো এবং খুব দ্রুত এই রাস্তার কাজ শেষ হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এবং তাদের দাবি মেনেই এই রাস্তা বলে জানিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি এই রাস্তার কাজের সূচনা করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা। প্রয়োজনটা মেটানোর জন্য এই রাস্তাটা করা হচ্ছে। 2200 মিটার রাস্তা, প্রায় 5 কোটি টাকা খরচ করে আমরা এই রাস্তাগুলোর কাজ শুরু করলাম। এবার নতুন বাস পেল এনবিএসটিসি। পরিবেশ আদালতের নির্দেশে বসে যায় বহু বাস, আর বাসের অভাবে ভেঙে পড়ে যাত্রী পরিষেবা। এবার 14টি সিএনজি বাস পেল এনবিএসটিসি। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, স্বাভাবিকভাবেই যাত্রীদের সুবিধে হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। হ্যাঁ দেখো, একেবারেই গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে গত কয়েক বছরে কিন্তু প্রায় 150 বাস বসে গিয়েছে পরিবহন সংস্থা এনবিএসটিসির। ফলে যাত্রীদের একটা দুর্ভোগ হচ্ছিল। সেই বিবেচনা করেই দীর্ঘদিন ধরেই এনবিএসটিসি রাজ্যের পরিবহন দপ্তরের কাছে এবং সরকারের কাছে বাস চেয়েছিল। নতুন করে 14টি সিএনজি বাস এবং 9টি ডিজেল চালিত বাস অনুমোদন দিয়েছে। সেই বাসগুলো ইতিমধ্যেই চলে এসছে। আগামী 31শে জুলাই থেকে ধাপে ধাপে সেই বাসগুলো উত্তরবঙ্গের রাস্তায় নামবে। ফলে বলা যায় যে মানুষের একটা দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ অনেকটাই কমবে এবং নিত্যযাত্রীরাও এতে খুশি। সোনিয়া। বেশ।